অজির সাহেব অন্যকে যাও খেয়ে আছে কি আমার এই নিরাজপুরের লক্ষ কোটি প্রজা সাধারণ জাহাপনা সুখে শান্তিতে বিরাজমান করেছে আপনার নিরাজপুরের লক্ষাধি জনসাধারণ। শুনে সত্যি আজ আমি আনন্দিত, কিন্তু অজিরারা রাজকার্য পরিচালনা করতে করতে আজ আমি ভট্টক্রান্ত পড়েছি। তাই তো ভাবছি আমি কিছুদিনের জন্য হরিণ শিকার করতে যাব। আলহামদুলিল্লাহ, জনাব আপনি শিকারে যাবে, এত বড় আনন্দের কথা। তাই তো জনাব এই মুহূর্তে আমি আপনাকে শিকারের সাজে সজ্জিত করে শিকারে যাবার ব্যবস্থাটুকু করে দিচ্ছে। জনাব তারপর থেকে আপনার একটি বার মনে পড়লো না আমি কিসে যুগে হরিণ শিকার করতে জনাব? আমার মনে আছে, আমি আপনাকে জিজ্ঞাসাবাদ অবশ্যই করব, তা না হলে আপনাকে শিকারের সাজে সজ্জিত করব কিভাবে? তার পূর্বে আমি জানতে চাই জনাব, আপনি যে হরিণের শিকারে যাবেন সেটা কি বর্ষা যুগে যাবেন না অশ্বারোহণ করে শিকারে যাবেন? আমি মনস্থ করেছি আমি অশ্বারোহণে হরিণ শিকার করতে যাব। আপনি শিকারের আয়োজন করুন, কিন্তু মনে রাখবেন আমি যতদিন পর্যন্ত হরিণ শিকার থেকে ফিরে না আসবো ততদিন পর্যন্ত আমার প্রতিনিধি স্বরূপ এই রাজ্যটাকে আপনাকে যে পরিচালনা করতে হবে। শিকারে যাবার পূর্ব মুহূর্তে এই বড় দায়িত্ব আপনি আমার হাতে অর্পণ করেছেন। আমি কি পারবো এই নিরাজপুরী রাজ্যে আমি এই সিংহাসন পরিচালনা করব? আমার বিশ্বাস আমার এই অবর্তমানে এই নিরাজপুর রাজ্যটাকে আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। তাই যদি হয় জনাব, আমি আপনার সেই দায়িত্ব পালনই করব। আর তাছাড়া এই মুহূর্তে আপনাকে অশ্বারোহণে শিকারের সাজে সজ্জিত করে শিকারে যাবার ব্যবস্থা করছি। তাই করুন জিরারা, তাই করুন। তাই তো আমি আজকের মতো দরবার আমি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আমি মনস্থ করেছি আমার জীবনে আমি কোনো দিন ডাকাতি করবো না, কারণ এই দেশে যারা ডাকাতি করে তাদেরকে সমাজ ধিক্কার আর ধিক্কার দিয়ে যাচ্ছে। তাই তো ডাকাতি করবো না বলে আপনাদের দেশে শুধু স্বাধীন কি বললে বলুয়া? ডাকাতি করবি না? আরেকবার বল। আমি মনস্থ করেছি আমার জীবনে আর কোনোদিন আমি ডাকাতি করবো না। তোর স্মরণ রাখা উচিত, আমরা হয়েছি ডাকো, আমাদের প্রাণে কোনো দানা নেই। একবার যে রাস্তায় আসে খোদার কসম ইচ্ছা করলেই ফিরে যেতে পারে না। কথা বলবো? আমি শিশুকালে আমার পিতা মৃত্যুর পর অভাব ও অনটনের কারণে আমি লেখাপড়া করতে পারিনি, আমি সুশিক্ষিত হতে। তারপর আমি যোগ দিয়েছি ডাকাত দলে। আমি সরকারের সাথে শুরু করেছি ডাকাতি, কিন্তু সমাজের মুখে আমি শুনতে পাচ্ছি শুধু ধিক্কার আর ধিক্কার। মনস্থ করেছি আমি আর ডাকাতি করবো না। ভাই আমাকে ক্ষমা করে দিন। কিসের সমাজ? আজ তুই দুবেলা দুমুঠো ভাতের জন্য উপোস থেকে দেখ, এই সমাজ তোকে খাবার দেবে না। আজ তুই একটা আমি ভিডিও করতাম না কারণে অযথা একটি পাপ করে দেখ, এই সমাজ তোকে বিচার করতে আসবে। এ হলো আমাদের এই সমাজ। শোন, আমি কি ডাকু ছিলাম না? তাহলে জিজ্ঞাসা কর আমি কেন ডাকু হয়েছি? আমিও তো ডাকা ছিলাম না, আমিও ছিলাম এই 10 জনের মতো সহজ সরল ভালো মানুষ। আমাকে ডাকাত বানিয়েছে জানিস? এই তোর সমাজ, এই সমাজ আমাকে অন্ধকারে টেনে নিয়েছে। আমি খুব গরিব ছিলাম, আমার আদরের একটি ছোট বোন ছিল। একদিন ক্ষুধার জ্বালায় ঝটপট করে চিৎকার করে বললো, ভাইয়া আমাকে এক মুঠো ভাত খেতে দাও। জানিস
সেদিন শুধু এক মুঠো অন্যের জন্য আমি গিয়েছিলাম এই সমাজের কাছে। এই সমাজ আমাকে এক মুঠো ভাত না দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছে। আমি শূন্য হাতে বাড়ি ফিরে গিয়ে দেখি সে আদরের ছোট বড় পৃথিবীর মায়া ছেড়ে বড় জানিস আজ আমি রাত্রি বেলা পারি না। আমি যখন ঘুমোতে যাই আমার সে আদরের ছোট বোন চিৎকার করে বলে, ওগো ভাইয়া প্রতিশোধ নাও এই সমাজের উপর। কিন্তু না, আমি প্রতিশোধ নিতে পারিনি। তখন আমি মনে মনে স্থির করেছি আর আমি ভালো হয়ে বাঁচতে চাই না। আজ থেকে আমি হয়ে গেলাম শোন, আজ আমার ভয়ে কেউ বলে ডাকো, কেউ বলে দোস্ত, আর কেউ বলে আমি ডাকুর মাস্তান। জানিস কেন আমি ডাকাতি করি? বলেন ভাই। এই বড় লোকদের কাছ থেকে টাকা পয়সা চিনিয়ে এনে এই গরিবের মধ্যে বিলিয়ে দিই। এবার বল তুই ডাকাতি করবে কি না? আমি ডাকাতি করবো না। বলো তুই বুঝতে পারছিস না? সর্দার যদি তোর কথা জানতে পারে তাহলে তোর গন্ডার নেবে। আমি ডাকাতি করবো না। তাহলে কি তুই আমার শক্তির পরীক্ষা নিতে চাস? তুই আমার ছোট ভাই, আজ এই মুহূর্তে তুই আমার সঙ্গে অস্ত্র ধরবি, আমি অত্যন্ত খুশি হয়েছি। তবে শক্ত হাতে অস্ত্র ধরতে হবে। আই আমরা দুটি ভাই, আমরা তো ঝগড়া করতে চাই, কিন্তু আজ বড়ুয়া বলে সে নাকি আর পাপ কাজ করবে না, সে নাকি আর ডাকাতি করবে না। সরকার সমাজে বেঁচে থাকতে হলে আমরা যখন ডাকাত হয়েছে আমাদেরকে ডাকাতি করতেই হবে। ডাকাতি দৌলত লুণ্ঠন করে বেরিয়ে দিতে হবে নির্যাতিত আমরা বহু মানুষের টাকা পয়সা ডাকাতি করে দিচ্ছি, কিন্তু আপনার হাতে যে অস্ত্রখানা আছে এই যন্ত্রখানা যদি একবার নষ্ট হয়ে যায় আমরা এক সপ্তাহ ডাকাতি করলে পারবো না। আমরা ডাকাতের সত্য এই সাম্যবাদের জাতীয় নিশান শুধু মহেশ্বর প্রাসাদ চূড়ায় উড়িয়ে দিলে চলবে না। বাংলার প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সাম্যবাদের আমি। কে আছো বিপ্লবী জওয়ান, এগিয়ে আসো এই দেশের তলে, এই নিশানটা হাতে দিয়ে ধ্বংস করো অত্যাচারী রাজাটাকে, মুক্ত করো জননী জন্ম পবিত্র সরকারি ওই করিও সীমাদি। বলুয়া তো রাজি হচ্ছে না, আমি কি করতে পারি? সত্যি কি তালোয়া যা বলেছে তুই কি ডাকাতি ছেড়ে দিতে চাস? সরকার, আপনি আমাকে লালন পালন করে মানুষ করেছেন সত্য, ডাকাতি শিখেছেন সত্য হয়েছি, তবু আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি যেন আর কোনদিন ডাকাতির পথে না যাই। সর্দার, আমি বলছিলাম কি সর্দার, সোজা আঙ্গুলে হয়তো ঘি উঠবে না, একটি বার আপনি আমাকে আদেশ করেন এই মুহূর্তে আমার হাতের এই সোজা আঙ্গুলটা একটু বাঁচাও। ক্ষমা শব্দটা আমার অভিধানের মধ্যে নেই, কারণ আজ থেকে 18 বছর আগে আমি কঠিন মেহনতে করে বাচ্চা বয়সে
রুটির জোগাড় করতাম, বলো কোনোদিন কোনো অন্যায় করি নেই। ওই ওই ঠাকুর দেবতার নাম না নিয়ে আমি কোনোদিন কিছু মুখে দেইনি। তারপর একদিন শুনলাম ওই রাজপ্রাতা মন্দিরে প্রবেশ করে তার আরতি দর্শন করছে, বিনা অনুমতিতে প্রবেশ করার অপরাধে রাজপ্রাতা সব ছুটেছে আমাকে চাবুকের পর চাবুক মারতে লাগলো। আমার স্ত্রী মৃত্যু দেহটা ওই গঙ্গার ধারে ছুঁড়ে ফেলে দিল। দুদিন পরে ক্ষত বিক্ষতা দেহটা যে শান্তির আশায় ঘরে ফিরে গিয়ে কি দেখলাম জানিস? আমার যুবতী স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সরকার, আর আমি সইতে পারছি না সরকার। একটিবার আপনি আমাকে আদেশ করুন, কারা আপনার স্ত্রীকে চরম ভাবে অপমান করেছে। এই মুহূর্তে আমি দল বল নিয়ে উল্কার মতো চলে যাব। শুনবে কারা আমার নির্যাতিত উপস্থা, তাদের নির্যাতনে আজ আমি ডাকাত হয়েছি। সেই উপদেষ্টা হলো ওই একাপর বাদশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি রাজ্য ছেড়ে চলে এসেছি এই জঙ্গলার মধ্যে। তারপর তোদেরকে নিয়ে শুরু করছি আমি সরকার। আপনার দুঃখ আমি বুঝতে পেরেছি সরকার। এবার বলুন, বলুয়া যখন ডাকাতি করতে রাজি হচ্ছে না, এই মুহূর্তে তাকে আমি কি করতে পারি? তুই যদি ডাকাতি করতে না চাস, তুই তো জানিস এই খালে ধার দল থেকে কেউ কোনোদিন ফিরে যেতে পারেনি। এই চাবক যতক্ষণ পর্যন্ত সে ডাকাতি করতে রাজি না হবে, অনবরত চাবকের আঘাত তাকে ক্ষত বিক্ষত করে দিতে হবে। যখন রাজি হবে তখন তাকে ক্ষমা করে দেবে। যা চলা চাবক। শোন বলুয়া, আমার দিকে তাকা। যা, এখান থেকে চলে যা। যা যা। আয় আয়। মন খারাপ ভাই। এইভাবে হবে না, সরকার। তাকে রাজি করাতে হলে ওই আঙ্গুলটাকে একটু ফাঁকা করতে হবে। সরকার, আমি তো পূর্বেই বলেছি আঙ্গুলে কোনোদিন খেয়ে উঠে না, সে আমি ভালো করেই জানি। চলো ওঠ, ওঠ। যে দেখ, যে দেখ আমার হাতে এই পিস্তল। ওই যদি ডাকাতি ছেড়ে দিয়ে চলে যাস, তাহলে পিস্তলের 3টা গুলি, একটা হলো তোর জন্য, আরেকটা হলো তোর ওই মাসুম বাচ্চার জন্য, আরেকটা হলো তোর ওই স্ত্রীর জন্য। বল, আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব। এর মধ্যে যদি তুই ডাকাতি করতে রাজি না হলি, তাহলে আমার এই পিস্তলের গুলি থেকে তুই কিছুতেই রেহাই পাবি না। হ্যাঁ? আমি জানি
করতে রাজি হবে। নিয়ে আসে অমৃত সুধা আর তোর সঙ্গে নিয়ে আসে নর্তকীদের নপুরে নেশ করে নেশ উঠবে মনোপ্রাণ আনন্দে আমরা যাত্রা করবো ওই ডাকাতি অভিযান।